ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষ ব্যবস্থায় নেওয়া হয় বিমানবন্দরে। পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা। হাদির উপর হামলাকারীদের হালুয়াঘাট দিয়ে ভারতে পালানোর তথ্য নেই, জানালো বিজিবি। সীমান্তে নজরদারি জোরদার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার। চট্টগ্রামে অভিযানে অস্ত্র গুলিসহ গ্রেফতার 2 জন। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, স্বাগত জানালো শিক্ষার্থীরা। 20 জানুয়ারির ভোট ঘিরে ক্যাম্পাসে উৎসব আমেজ। এবং মহান বিজয় দিবস কাল, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। দর্শক শুনছিলেন সুপার বোর্ড দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার দুপুর 1:55 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে দুপুর 1:10 এভার কেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি। অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে 1:30টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। এর আগে বেলা 11:20 দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি এবং ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল। জানা গেছে 4 ঘন্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছলে সেখান থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। আমাদের সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে শিফট করার জন্য অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স এসেছে সকাল 11টার দিকে এবং তারপর এই মাত্র এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। দর্শক, ওসমান হাদির বিষয়ে আরও জানাতে রাজধানীর এভার কেয়ার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, আপনি জানাবেন যে ওসমান হাদির বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে? ধন্যবাদ জ্যোতি আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এভার কেয়ার হাসপাতালের সামনে, যেখান থেকে কিছুক্ষণ আগেই কিন্তু ওসমান হাদিকে বিদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে বেরিয়ে সরাসরি এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে তাকে নেওয়ার জন্য যেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছিল সেটাকে কিন্তু তিনি উড্ডীয়মান হয়েছেন। তার সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তার একজন বন্ধু এবং একজন ভাই কিন্তু তার সাথে গিয়েছেন। এছাড়া তার জন্য সিঙ্গাপুরে যেই জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে ইমার্জেন্সি বিভাগে তার সব কিছু আগে থেকে রেডি করা ছিল। তাকে গেলেই চিকিৎসা দেওয়ার জন্য মানে কোনো বিলম্বিত হবে না বলে আমরা জানতে পেরেছি। সকাল 10:30 দিকে যদিও তার এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল, তবে সেটা একটু বিলম্বিত হয়, তার যাওয়াটা একটু বিলম্বিত হয়েছে। তবে তিনি কিন্তু এখান থেকে সব কিছু ঠিকঠাক অবস্থায় দেশ ছাড়তে পেরেছেন। এছাড়া তিনি যখন বিমানে উঠেন তারপরেই আমাদের সাথে কথা বলেছেন ডাক্তার সাইদুর রহমান। তিনি বলেছেন যে হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া বাকি যে অর্গানগুলো রয়েছে অর্থাৎ কিডনি, হার্ট, ফুসফুস 3টি ক্ষেত্রেই এখন পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে তার নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এছাড়া আরেকটি বিষয় আমি আপনাকে বলি যে বিদেশে যাওয়ার যেই লং প্রসেস 3 থেকে 4 ঘন্টা, সেখানে তার শরীরের কন্ডিশন ওরকম রয়েছে বলেই তাকে বিদেশে পাঠানো হয়েছে, এমনটিও আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া সিঙ্গাপুরের হাই কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে তিনি সব সময় থাকবেন, এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে হাদিকে নিয়ে যাওয়া হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এখনও এখানে অবস্থিত রয়েছে, চিকিৎসাধীন রয়েছেন। কারণ তার বিদেশে যাওয়ার যে অবস্থা দরকার, শরীরের কন্ডিশন প্রয়োজন, সেটা কিন্তু তার এখনও হয়ে ওঠেনি, তাই তিনি এখনও এখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে এবং তার অবস্থা বিদেশে যাওয়ার মতো এখনও হয়ে ওঠেনি। এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলভি রায়হান। শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত 6 জন গ্রেফতার হয়েছে, তবে এখনো ধরা ছোঁয়ার বাইরে আলোচনায় থাকা শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীর। এদিকে ঘটনার 2 দিন পর রোববার মধ্যরাতে একজনের নাম উল্লেখ করে পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ফারুক বাবু রিপোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর গুলির ঘটনা ঘটে। প্রায় ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও শুটার ও মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন দুজনের অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্র জানায়, ঘটনার আগে হাদিকে অনুসরণকালে আরও একজন ছিলেন। তার নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে এমন গুঞ্জন উঠেছে। সন্ত্রাসীদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে বলেও শোনা যাচ্ছে। যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে সেটার নাম্বার শনাক্ত করে মালিককে শনিবার বিকেলে গ্রেপ্তার করে র্যাব। তার নাম আব্দুল হান্নান। মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় তার বাসা। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। র্যাব জানিয়েছে, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল করিমের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে আটক করেছে। তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়। হাদিকে গুলি করার ঘটনার আগে ফয়সাল করিমের সঙ্গে তার স্ত্রী শ্যালক ও বান্ধবীর মুঠোফোনে একাধিকবার কথা বলার প্রমাণ মিলেছে। এদিকে ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে। কালকে যখন আমাদেরকে মেসেজ দিল, আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন। যা হোক, এটা ম্যানেজ করে অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসেব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। ওসমান হাদির উপর হামলাকারী দুজন ভারতে পালিয়েছে কিনা তা পুরোপুরি নিশ্চিত নয় বিজিবি। সোমবার ময়মনসিংহের খাগডহর ক্যাম্পে এক ব্রিফিংয়ে একথা জানান সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বলেন, মানব পাচারকারী ফিলিপ স্নালকে আটকে সর্বোচ্চ চেষ্টা করছে। দর্শক, এদিকে সুনামগঞ্জ, শেরপুর সহ বিভিন্ন সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপু রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার পরই জোরদার করা হয় সীমান্ত নজরদারি, বসানো হয় চেকপোস্ট। যৌথ অভিযানের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় 4 জনকে। তবে এর মধ্যেই বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে হাদির উপর হামলাকারী দুজন ইতোমধ্যেই ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। তবে অভিযুক্তরা পালিয়েছেন কিনা তা পুরোপুরি নিশ্চিত নয় বিজিবি। সোমবার সংবাদ সম্মেলনে ময়মনসিংহের খাগডহর ক্যাম্পের সেক্টর কমান্ডার জানান, মানব পাচারকারী ফিলিপ স্নালকে আটকের সর্বোচ্চ চেষ্টা চলছে। নালিতাবাড়ির দিকে বিজিবির মাধ্যমে 3 জনকে আমরা গ্রেফতার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি, আমরা আক্রমণ রেড করেছিলাম, আমরা পাইনি। এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি। এটা হচ্ছে একজনের ভাষ্য। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখনো উঠে আসতেছে। আবার এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না যে এখনো আছে, আমরা কাজ করছি, এটা নিয়ে কাজ করছি। এই জন্য ফিলিপ স্নাল যে ব্যক্তিটা আছে তার প্রসঙ্গটা বারবার উঠে আসতেছে, এই একটা কারণ। এদিকে শেরপুর, সুনামগঞ্জ সহ বিভিন্ন সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্ধারিত টহলের বাইরেও চলছে বিশেষ টহল। এর আগেই বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠে শুক্রবার হাদির উপর হামলার পরই 2 মোটরসাইকেল আরোহী প্রাইভেট কার যোগে ময়মনসিংহে আসেন। সেখান থেকে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে উপজেলার সীমান্তবর্তী ভুটিয়ার কোনা দিয়ে ভারতে পালিয়ে যান। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে 4টি বিদেশি পিস্তল, 9টি ম্যাগাজিন ও 24 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকাল 9টার দিকে শিবগঞ্জ উপজেলার গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবির দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীর ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়। সম্ভাব্য গন্তব্যস্থল আমরা যতটুকু প্রাথমিকভাবে বুঝতে পেরেছি যে এটা শিবগঞ্জের দিকে যেত সীমান্ত থেকে, এবং পরবর্তীতে এটা নিশ্চয়ই কোনো না কোনো মারণাস্ত্র হিসেবে কারোর উপরে ব্যবহৃত হতো।
সেক্ষেত্রে আমরা যে 4টি অস্ত্র এবং যে 24 রাউন্ড গুলি উদ্ধার করেছি, এটা বড় ধরনের একটা নাশকতা ঠেকানো গেছে বলে আমরা মনে করছি আর কি এটার প্রেক্ষিতে। এই অস্ত্রটা কি ভারত থেকে আসছিল মনে করছেন, না কোথা থেকে আসছিল? এটা মনে হচ্ছে যে আপনার অস্ত্রের প্যাটার্ন এবং গুলির প্যাটার্ন দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা ভারত থেকে আসছে আর কি। ঝালকাঠিতে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে চলছে বিক্ষোভ মিছিল। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান ইমন। ইমন, কি বলছেন বিক্ষুব্ধরা, বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ জ্যোতি। ঝালকাঠির যে নলছিটিতে ওসমান হাদি যে বাড়ি, এই নলছিটির নিজ ঝালকাঠির যে নিজ জেলাতে আজকে এই বিক্ষোভ মিছিল করছে এই জেলার মানুষেরা। আমরা এই রয়েছি এখন কাঠালিয়া উপজেলাতে, এখানে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিল করছে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে রয়েছেন গোলাম আজম সৈকত। এই যে বিক্ষোভ মিছিল আমরা একটু আপনারা জানেন আজকে এইখান থেকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আপনারা জানেন যে সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আজকের সেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা, তারা আজকের আমাদের রাজপথের সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে আজকের হত্যার জন্য পরিকল্পিতভাবে গুলিবিদ্ধ করেছে। আজকের সারা বাংলাদেশে আওয়ামী লীগ কিলিং মিশনে তারা সন্ত্রাসীদের নামিয়েছে। আজকের সারা বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। আজকের আমাদের কাঠালিয়া রাজাপুরেও কিছু কিছু নেতা আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করার ঘোষণা দিয়েছে। আজকে এই কাঠালিয়া রাজাপুরের তৃণমূলের বিএনপি নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ হয়েছে যাতে কোনো আওয়ামী লীগের সন্ত্রাসীদের, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের যাতে কোনো পুনর্বাসন করা না হয়। যদি কোনো নেতা, যদি আমার কোনো দলের নেতাও যদি কোনো আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে চায়, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যে আমরা কথা বলছিলাম এখানে যে গোলাম আজম সৈকত রয়েছে, তার সঙ্গে এই হাদির উপর যে ঢাকায় গুলিবিদ্ধ হয়েছে, এই হাদি এই যে নিজ জেলা ঝালকাঠিতে এই গুলিবিদ্ধর পর দিন থেকেই প্রতিদিন ঝালকাঠি জেলার যে নিজ জেলা যে মানুষরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন সহ নানা কর্মসূচি তারা পালন করছে। তো এই সেই ধারাবাহিকতায় আজকে এই ঝালকাঠি জেলার যে কাঠালিয়া উপজেলা রয়েছে, সেই কাঠালিয়া উপজেলার গোলাম আজম সৈকতের নেতৃত্বে এই বিকালে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। তারা এই মিছিল থেকে তারা বার্তা দিতে চাচ্ছে যে হাদিকে যারা গুলি করেছে তাদেরকে আটক করে বিচারের আওতায় এবং ফাঁসিতে বিধান নিয়েছেন। তো এ ছিল আমার কাছে ঝালকাঠির কাঠালী উপজেলা থেকে বিক্ষোভ মিছিল থেকে এ পর্যন্ত। আমাদের সহকর্মী নাইম হাসান ইমন যুক্ত ছিলেন ঝালকাঠি থেকে। চট্টগ্রামে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে 3টি দেশীয় অস্ত্র, 8 রাউন্ড গুলি সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময় জব্দ করা হয় অস্ত্র বহনকারী একটি টেম্পো। সোমবার সকালে বাঁশখালী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় অভিযান শুরু করেছে। সোমবার বাঁশখালী থানা এলাকায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়ায় দক্ষিণ চৌমুহনী বাজারে একটি সন্দেহজনক টেম্পু থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় টেম্পুর ভেতরে লুকানো 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 8 রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পু সহ খুরশিদ আলম ও মোহাম্মদ হাসান নামে 2 জনকে গ্রেফতার করা হয়। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ সহ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন। চির গৌরবে সমুজ্জ্বল বিজয় দিবসে জাতি শ্রদ্ধা জানাবে তার শ্রেষ্ঠ সন্তানদের। সহকর্মী দেওয়ান ইমনের রিপোর্ট জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। বিজয় দিবসের মূল আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। 1971 সালে 16 ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে স্বাধীনতার স্বাদ গ্রহণ করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হবে জাতীয় স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা। এখানে ফুল দিয়ে সাজানো আছে সাভার জাতীয় স্মৃতিসৌধ, ধোঁয়া মোছার কাজ চলছে এবং রং তুলির কাজ চলছে এবং দেশের বাইরেরও অনেকে আসবে দেখার জন্য, সবাই যেন দেখে ভালো বলে, এই জন্য আমরা এই কাজগুলো করতেছি। জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, লেক সংস্কার কাজ, ফুল গাছ রোপণ, রং তুলি কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং অন্যান্য কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত রয়েছে।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে চলছে ৩ বাহিনীর সুসজ্জিত দলের মহড়া। নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, তাদের প্রতি সম্মান রেখেই ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে যে নিরাপত্তা রয়েছে, আমাদের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। বৈষম্যমুক্ত দেশ ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবার পালিত হবে মহান বিজয় দিবস। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রয়েছেন সহকর্মী দেওয়ান ইমন। আমি সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। ইমন, কেমন দেখছেন প্রস্তুতি? বিজয় দিবসকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন আমাদেরকে। জ্যোতি, শুরুতেই যদি নিরাপত্তার কথা বলি, যে আমি এই মুহূর্তে রয়েছি সাভারের স্মৃতিসৌধ এলাকা এবং 4 স্তরের নিরাপত্তার বলয় তৈরি করেছে প্রশাসনের পক্ষ থেকে। একটু যদি দেখাই যে স্মৃতিসৌধের ভেতরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন, যেন 4 স্তরের যে বলয় তারা তৈরি করছেন এখানে যেন কোনো ধরনের কোনো ফাঁক ফোকর না থাকে, এবং 4 স্তরের নিরাপত্তার যে বলয় তারা তৈরি করছেন সেই শেষ মুহূর্তের যে কার্যক্রমগুলো রয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেই কাজগুলোই কিন্তু এখন দেখতে পাচ্ছি যে যারা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সেই দিক নির্দেশনাগুলো দিয়ে কিন্তু এখন সেটি সমাপ্ত করার চেষ্টা করছে। এবং বাহিরের চিত্রগুলো যদি এখন দেখাই, যে সকাল থেকে আমরা দেখেছি যে দুপুর পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে দায়িত্বে ছিলেন, এবং এখন কিন্তু পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু স্মৃতিসৌধের যে মূল ফটক এখানে কিন্তু তারা দায়িত্বে রয়েছেন। পাশাপাশি এই স্মৃতিসৌধ এলাকা থেকে শুরু করে সাভারের আমিনবাজার পর্যন্ত 4000 পুলিশ কিন্তু নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলার দায়িত্বে। এছাড়া ওয়াচ টাওয়ার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত পদক্ষেপ সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। পোশাকধারীর পাশাপাশি কিন্তু সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা এখানে নিয়োজিত রয়েছে। এছাড়া যদি আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, সেখানে ভেতরের কথা যদি বলি স্মৃতিসৌধ এলাকার, সেখানে আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সেরেছে গণপূর্ত বিভাগ, এবং তারা যেটি বলছেন যে আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এখানে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা যেই শ্রদ্ধা নিবেদন করবেন সেই মোতাবেক কিন্তু সম্পূর্ণ প্রস্তুত কিন্তু তাদের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এখন জাতির শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য বলা চলে পুরোপুরি প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে যে এবছর কিন্তু ব্যাপক তারা প্রস্তুতি রেখেছেন। 4500-এর অধিক কিন্তু পুলিশ সদস্যই শুধু নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলার দায়িত্বে। এছাড়া সাদা পোশাক সহ অন্যান্য বাহিনীও কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। যে কোনো ধরনের নিরাপত্তায় কিন্তু তারা কাজ করবেন, এখন পর্যন্ত কিন্তু তারা আমাদেরকে এমনটি জানাচ্ছেন। তো এই ছিল যদি আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। রাজশাহী সদর আসন 2 এর বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মহানগর বিএনপির নেতারা। সোমবার বেলা 12টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমানের কাছ থেকে তারা মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় নেতার সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। আমাদের 53-2 জনাব মিজানুর রহমান মিনুর পক্ষে আমরা মহানগর বিএনপি আজকে মনোনয়নপত্র উত্তোলন করেছি। আজকে যারা বিভিন্ন পরিকল্পনা করছেন নির্বাচন বানচাল করার, সেগুলো ফাইন্ড আউট করে নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, গণতন্ত্র প্রক্রিয়া বাধাগ্রস্ত যেন না হয়, সেই জন্য আমি নির্বাচন কমিশন সহ বর্তমান সরকারকে আমরা বিশেষ অনুরোধ করব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ব্যালট ছাপানোর কাগজ সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন। এই কাগজ কেনা হচ্ছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড থেকে। এরই মধ্যে আংশিক কাগজ সরবরাহ সম্পন্ন হয়েছে। হাসানুল্লাহর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আজিজা হক পায়েল। আর নয় কাঠ জ্বালিয়ে কয়লা পুড়িয়ে কাগজ তৈরি। এখন ওয়েস্টের যে কাগজগুলো রয়েছে সেই কাগজ থেকেই তৈরি হবে আবার নতুন কাগজ। এমনই উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যালট ছাপানোর কাগজ কিনছে নির্বাচন কমিশন। এজন্য কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড থেকে মোট 915 টন কাগজের অর্ডার দেওয়া হয়েছে। এই কাগজের মধ্যে রয়েছে সবুজ ও গোলাপি রঙের ব্যালট পেপার আর বাদামি সালফেট কাগজ। অর্ডারটির বাজার মূল্য প্রায় 11 কোটি 11 লাখ টাকা।
এসব কাগজ সরবরাহ করতে ৭২ বছর পুরনো কর্ণফুলী পেপার মিলে নিরলসভাবে কাজ করছেন প্রায় ৫ শতাধিক শ্রমিক। তবে নির্বাচন ঘিরে বাড়তি দায়িত্ব পালনের শ্রমিকদের মধ্যে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। আমরা যখন উৎপাদন করতেছি আমাদের অনেক খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। আমরা সবাই খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা কাগজটা তৈরি করতে পারতেছি। খুবই আনন্দ লাগতেছে আমাদের কাছে। এভাবে যদি সারা বছর যদি আমাদের কেপিএম চালু থাকতো তাহলে আমাদের কাছে আরো আনন্দ লাগতো। যদি মেল চলে তাহলে আমাদের ফ্যাট চলবে, যদি মেল না চলে তাহলে আমাদের ফ্যাট চলবে না। নির্বাচন কমিশনের দেওয়া ৯১৫ টন কাগজের অর্ডারের মধ্যে ইতোমধ্যে প্রায় ৬০% উৎপাদন সম্পন্ন হয়েছে। বাকি ৪০% কাগজ আগামী জানুয়ারির মধ্যেই প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তো নির্বাচন কাজে ব্যবহারের জন্য আমরা বিএসসি থেকে যে অর্ডারটা পেয়েছি এবছর সেটা হলো ৯১৫ টনের। এই পর্যন্ত আমরা ৫৩৭ টনের মতো সরবরাহ করেছি। এখানে মূলত ৩ ধরনের কাগজ, আপনার কালার পেপার আছে, এখানে ব্রাউন পেপার আছে। কালার পেপারের মধ্যে আছে গ্রিন আর গোলাপি, আর ব্রাউন পেপারের কিছু অংশ আছে। সব মিলে ৯১৫ টন। জানুয়ারি ১৫-এর মধ্যে আমরা আমাদের যে বিএসওর যে চাহিদাপত্র, সেই চাহিদাপত্র অনুযায়ী আমরা কাগজ সরবরাহ করতে সব রকম প্রস্তুতি কিন্তু আমাদের আছে। রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠান থেকে ব্যালটের কাগজ নেয় একদিকে যেমন নির্বাচনের প্রস্তুতি সহজ হচ্ছে, অন্যদিকে দেশীয় শিল্প পাচ্ছে বড় পরিসরের কাজের সুযোগ। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন করে আবারও প্রাণ ফিরে পেল ৭২ বছরের পুরনো কর্ণফুলী পেপার মিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর জন্য ৯১৫ টন কাগজ সংগ্রহ করছেন নির্বাচন কমিশন। ইতিমধ্যে কাজ শেষ হয়েছে প্রায় ৬০%, আরও বাকি রয়েছে ৪০%, এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সম্মিলিত সাস্টিয়ান ঐক্য নামে ২২ সদস্য বিশিষ্ট ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন। তবে প্যানেলে নারীর সংখ্যা কম থাকায় কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছে ছাত্রদলকে। খালেদ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও হল সংসদ নির্বাচনে সম্মিলিত সাস্টিয়ান ঐক্য নামে ২১ সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে মুস্তাকিম বিল্লাহকে ভিপি আর মারুফ বিল্লাহকে জিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ন্যাশনাল ইলেকশনের শিডিউলের মাঝখানে ছাত্র সংসদ নির্বাচন বড়ই বেমানান, কিন্তু আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের স্পিডই হচ্ছে একটি ইনক্লুসিভ নির্বাচন, যেই নির্বাচন গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার করতে পারেনি। তবে জাতীয় নির্বাচনের প্রাক্কালে ছাত্র সংসদ নির্বাচন বেমানান বলে মন্তব্য করেন নাসির উদ্দিন নাসির। আর প্যানেলের ভিপি আর জিএস প্রার্থীরা বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আমাদের সামনে শিক্ষার্থীদের, সাস্টিয়ান শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন এবং ন্যায়সঙ্গত আন্দোলন, সেই সকল আন্দোলনই আমাদের যে শিক্ষার্থীরা, আমাদের এই প্যানেলের যে প্রার্থীরা আছে, সবাই হচ্ছে সক্রিয়ভাবে অবস্থান করবে আর কি। আমরা ৫ তারিখ পরবর্তী সময়ে ক্যাম্পাসে অনেক কাজ করেছি শিক্ষার্থীদের প্রয়োজনে। এখন শিক্ষার্থীরা আমাদের কাজকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ, কোনো প্যানেলকে নয়, বরং শিক্ষার্থীরা আমাদের কাজকে মূল্যায়ন করবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানান। এরই মধ্যে ইসলামী ছাত্র শিবির ২১ সদস্য বিশিষ্ট একটি প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি স্বতন্ত্র প্যানেল সহ মোট ১০৬ জন প্রার্থী শাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন। শাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২০ জানুয়ারি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন নিয়ে জনভাবনা জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, নির্বাচন নিয়ে কি ভাবছেন কুমিল্লার মানুষ, কি তথ্য দিতে পারবেন? যদি আগামী ১২ই ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার ভোটের যে হাওয়া, সেটা কিন্তু কুমিল্লায় আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আসলে 11টি আসন রয়েছে এবং নির্বাচনে যারা অংশ নিচ্ছেন প্রার্থীরা, তারা আসলে চেষ্টা করছেন ভোটারদের দাঁড়ায় দাঁড়িয়ে গিয়ে ভোট চাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি, এটি কুমিল্লা সদর আসন
এবং এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু আসলে ব্যানার ফেস্টিভ্যাল তুলে ফেলার যে নির্দেশ এটিও কিন্তু তারা পালন করছেন এবং এখানে বেশিরভাগ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা সবাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াত ইসলাম এবং এনসিপি আসলে কেন্দ্রীয় নেতারাই বেশিরভাগ এই জায়গায় আসলে অবস্থান করছেন এবং ভৌগোলিক ভাবেও কিন্তু কুমিল্লা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা এবং এখানে যেহেতু 11টি জেলা রয়েছে তো দীর্ঘদিন তারা কিন্তু তারা বলেছেন যে এখানে যারা এসেছেন আসলে তারা তাদের প্রত্যাশা মতো কাজ কতটুকু করতে পেরেছেন সে নিয়ে সন্দেহান রয়েছে। তো এখানে আমরা কিছু ভোটার দেখতে পাচ্ছি যারা এই আসলে ভোট দেবেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। নির্বাচন এসেছে, নির্বাচন গেছে, যারা ছিলেন তারা কাজ করেছে, তো আপনারা এখন হয়ে কাজ করবে। আসসালামু আলাইকুম। যে আমাদের দুঃখে সুখে আমাদের পাশে থাকবে, আমাদের রোডঘাট সবগুলা সচ্ছল রাখবে, আমাদের যানজট মুক্ত দেশ গড়বে, তাদেরকে আমরা চাই। আপনাদের কুমিল্লায় কি কি ধরনের বড় বড় সমস্যা রয়েছে যেগুলো যারা সামনে নির্বাচিত হয়ে আসবেন, আপনাদের প্রতিনিধি হবেন, তারা কি কি সমস্যা আপনাদের জন্য কাজ করতে পারেন? আমরা কুমিল্লা অনেক ড্যাম অনেক অনেক খারাপ, যে আসে আইসা যদি রোডঘাট কাজ করে জ্যাম যদি সরাই সবচেয়ে ভালো। যে একজন আসে রোডঘাট জ্যাম জোট কাজ টাজ করে উন্নয়ন করে, এটা সবচেয়ে ভালো যদি আসে। আমরা একেবারে আসলে প্রত্যন্ত অঞ্চলে যারা আসলে একেবারে প্রান্তিক ভোটার রয়েছেন তাদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি এবং তাদের যে ভাবনা, প্রার্থীরা যে প্রত্যাশা পূরণে কাজ করবে, জনগণের যে প্রত্যাশা জনগণ জানাচ্ছেন প্রার্থিত্বের উদ্দেশ্যে সেগুলো কিন্তু আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে কুমিল্লার জনগণ মনে করে যে তাদের যে রোডের যে অবস্থা বা এটি আসলে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রয়েছে এই জেলার উপর দিয়ে, তো সেখানে তারা উন্নয়ন করবে এবং একই সঙ্গে জেলারও উন্নয়ন করবে এমন প্রত্যাশা কিন্তু এখানকার যারা ভোটার তারা কিন্তু করছে। তো যদি আমার কাছে কুমিল্লা থেকে নির্বাচনের এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। কুমিল্লা থেকে আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফন যুক্ত ছিলেন আমার সাথে। কুষ্টিয়ার মিরপুরে শতবর্ষী রেল স্টেশন চালু, অবকাঠামোগত উন্নয়ন, স্টেশন মাস্টার পদায়ন সহ 7 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। উপজেলা উন্নয়ন কমিটির আয়োজনে সোমবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মিরপুর রেল স্টেশন অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে খুলনা, রাজশাহী, ঢাকাগামী 2টি ট্রেন আটকা পড়ে। এতে খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচলের শিডিউল বিপর্যয় হয়। বিক্ষোভকারীরা জানান, শতবর্ষী মিরপুর রেল স্টেশনটি চালু ও নির্মাণের পর থেকে কোনো সংস্কার হয়নি। দ্রুত তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের এই স্টেশনটি পুনরায় চালু হোক এবং স্টেশন মাস্টার যেন এখানে নিয়োগ দেওয়া হয় এবং সকল আন্তনগর ট্রেন যেন আমাদের এই মিরপুর স্টেশনে থামে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই স্টেশনে প্রায় 6 মাস ধরে কোনো স্টেশন মাস্টার নেই, যেখানে টিকিট পাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম বিঘ্ন হতে হয়। এই স্টেশনটা যেন অন্তত অনতিবিলম্বে স্টেশন মাস্টার পদায়ন করে এবং সকল ট্রেন এখানে যেন স্টপেজ হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকে করে পাচারের সময় চোলাই মদ আটক করেছে স্থানীয়রা, পরে সেগুলো জ্বালিয়ে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। রোববার রাতে বান্দরবান থেকে চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল বিপুল পরিমাণ চোলাই মদের একটি চালান। সাতকানিয়া কেরানীহাট এসে পৌঁছলে ট্রাকটি আটক করে চোলাই মদ ভর্তি বস্তাগুলো নামিয়ে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় 4000 লিটার চোলাই মদ পুড়িয়ে দেওয়া হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি থানায় নিয়ে এসেছে। ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে গেছে। সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের পক্ষ হয়ে শান্তি রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন এই 6 সেনা। এর মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের তারাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম। তাকে হারিয়ে শোকে মুষড়ে পড়েছে তার পরিবার, চলছে শোকের মাতম। তোফায়েল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন শর্মিলা কেয়া। 7 নভেম্বর নতুন স্বপ্ন নিয়ে সুদানে পাড়ি জমান সেনা সদস্য জাহাঙ্গীর আলম। 13 ডিসেম্বর ISPR এর এক খুদে বার্তায় জানা যায়, সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন জাহাঙ্গীর সহ 6 সেনা, আহত হন অন্তত 8 জন। জাহাঙ্গীরের এই অকাল প্রণয় মেনে নিতে পারছেন না তার স্বজনরা। সে একমাত্র সংসার উপার্জনকারী,
তার বাপ মা আছে, মা অনেকদিন ধরে অসুস্থ, আমরা চিকিৎসা করতেছি তার মার চিকিৎসা বাবদ কয় কষ্ট আমরা বহন করি। তার বাপের কৃষি কাজ করে। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার বোন ডিগ্রি পাস, শিক্ষাগত যোগ্যতা আছে, সরকার যাকে তাকে একটা চাকরির ব্যবস্থা করে এই ফ্যামিলিটিকে যাতে চলার এবং বেঁচে থাকার মতো একটা ব্যবস্থা সরকার করে দেয়। নিহত জাহাঙ্গীরের বাড়ি কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামে। বাংলাদেশ সেনাবাহিনীর মেস ওয়েটার পদে কর্মরত ছিলেন তিনি। সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসম্ভব আমি তাদের কাছে পৌঁছায় দেব এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। সুদানের চলমান সহিংস পরিস্থিতির মধ্যেই শান্তি রক্ষায় কাজ করছে বাংলাদেশি সেনারা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিজয় দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের রচনা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সোমবার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতা হয়। এতে শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। আলাদা 3টি গ্রুপের প্রতিযোগিতায় বিজয়ীদের 16 ডিসেম্বর পুরস্কার দেওয়া হবে। মেহেরপুরের গাংনী উপজেলায় গ্রাহক সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন করেছে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং গাংনী উপজেলা শাখা। সোমবার সকালে এজেন্ট ব্যাংকিং শাখা কার্যালয় থেকে মোটরসাইকেল র্যালি বের হয়। নেতৃত্ব দেন এজেন্ট ব্যাংকের আঞ্চলিক ডিভিশনের প্রধান মোহাম্মদ তারেক সালাউদ্দিন। গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে শতভাগ নিরাপদ ব্যাংকিং বিষয়ে মাইকিং ও সতর্কবার্তামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশের শিশুদের পুষ্টি উন্নয়নে BCSIR ও নেসলে বাংলাদেশ PLCর সমন্বিত প্রচেষ্টায় এবার বাজারে এসেছে নেসলে পুষ্টি গ্রো প্লাস। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই নতুন পণ্যের ঘোষণা দেওয়া হয়। সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বের শীর্ষ খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ BCSIR এর সহযোগিতায় তৈরি নেসলে পুষ্টি গ্রো প্লাস একটি সিরিয়াল বেসড মাইক্রোনিউট্রিয়েন্ট ফোর্টিফাইড। এতে রয়েছে প্রোবায়োটিক সহ 16টি প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল, যা 5 থেকে 9 বছর বয়সী শিশুদের পুষ্টি চাহিদা পূরণের সহায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCSIR এর চেয়ারম্যান শামিনা আহমেদ, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি এবং শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপাল বিরাক্কোডি। এছাড়াও এতে নেসলে বাংলাদেশ এর কর্মকর্তা সহ বিভিন্ন খাতের প্রায় শতাধিক গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেন।